সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের বিশেষ আয়োজন শিল্প ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে ঢাকা ব্যাংক চেঞ্জ মেকার শিল্পলোকে। দর্শক, আপনাদের সাথে বরাবরের মতোই আমি আছি সানজিদা পারভিন। আমরা এই অনুষ্ঠানে শিল্প ব্যবসা বাণিজ্যের নানান দিক নিয়ে আলোচনা করি। যেহেতু আমরা করোনা মহামারী না অতিমারির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা এই বিষয় নিয়েও কথা বলবো। ব্যবসা বাণিজ্যে কিভাবে প্রভাব ফেলছে, স্বাস্থ্য খাতে কিভাবে প্রভাব ফেলছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই সকল বিষয় নিয়ে যারা সমাজকে পরিবর্তন করছে, চেঞ্জ মেক করছে, তাদের নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি। এবং এই জন্য আমরা আমাদের স্টুডিওতে তিনজন অত্যন্ত গুণী এবং সম্মানিত ব্যক্তিত্বকে সাথে পেয়েছি। আমি প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর জুবাইর আহমেদ, বিশিষ্ট স্বাস্থ্যসেবা উদ্যোক্তা। আমাদের সাথে আছেন সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট বেসিস এবং পরিচালক FBCCI। আমাদের সাথে আরো আছেন এম কামাল উদ্দিন, বিশিষ্ট গার্মেন্টস উদ্যোক্তা। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি ডক্টর জুবাইর আহমেদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আমরা জানি যে আমরা সবাই জানি সারা ওয়ার্ল্ড এখন একটা অতিমারির মধ্য দিয়ে যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য সহ স্বাস্থ্য খাতে একটা বিশাল একটা প্রভাব পড়েছে। এবং এই সিচুয়েশন আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশে আসলে স্বাস্থ্য খাতের কতটা উন্নতি দরকার। তো এই জায়গা থেকে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই 7-8 মাস ধরে আপনি কোভিড পেশেন্টদের আপনি স্পেশাল ভাবে আপনি পরিচর্যা করে আসছেন বা স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। আপনার কাছে জানতে চাই যে আমাদের আসলে স্বাস্থ্য খাতের এই অবস্থানে আমরা আরেকটু ডেভেলপমেন্টের জন্য আমরা কোন কোন জায়গাতে কাজ করতে পারি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো বেসিক্যালি কোভিড প্যান্ডেমিক ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমাদেরকে সবারই চোখে অঙ্গুলি দেখিয়ে দিয়ে দিয়েছে যে প্রত্যেকটি দেশের হেলথ সিস্টেম কিভাবে চলছিল, কিভাবে চলছে এবং কিভাবে চলা উচিত। এটা ফার্স্ট ওয়ার্ল্ডে যেরকম পুরো পিকচারটা আমাদের সামনে তুলে ধরেছে এবং আমাদের মতো উন্নয়নশীল বিশ্বেও কিন্তু এর একটা প্রপার পিকচারটা ফুটে উঠেছে। আমাদের উইক পয়েন্টগুলো আমরা যেমন শনাক্ত করতে পেরেছি, আমাদের সম্ভাব্য শক্তিশালী অংশগুলো আমরা শনাক্ত করতে পেরেছি এবং আমাদের কোন কোন খাতে উন্নয়ন দরকার এই বিষয়ে ব্যক্তি খাত থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক খাত, ব্যবসায়িক খাত এবং এই যে একটা জয়েন্ট একটা লুপ যে ডাক্তার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ঔষধ বিপণনকারী প্রতিষ্ঠান, ঔষধ প্রতিষ্ঠান এবং অল ওভার দ্য সিস্টেম কিভাবে একটা লুপের মধ্যে দিয়ে কাজ করলে স্বাস্থ্য ব্যবস্থাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছায় দেওয়া যাবে এবং অ্যাট দ্য সেম টাইম এটা ভায়াবল থাকবে। এটা কিন্তু বেসিক্যালি এই প্যান্ডেমিক আমাদেরকে এটা ফুটে তুলতে খুব বেশি রকম ভাবেই ইনফ্লুয়েন্স করেছে। জি, আমি ফিরবো আবার আপনার কাছে স্বাস্থ্য খাত নিয়ে। আমি আরো কিছু আমার জানার আরো অনেক কিছু আছে। আমি সৈয়দ আলমাস কবির আপনার কাছে একটু আসতে চাই। আমরা কিছুদিন আগে দেখলাম যে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলো নিয়ে এবং যারা আসলে ইনভেস্ট করে স্পেশালি নতুন উদ্যোক্তাদের আপনারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে সফটওয়্যার নিয়ে যারা কাজ করছে, আইটি সেক্টরটা নিয়ে যারা কাজ করছে, বেসিসের যারা মেম্বার আছে, তারা স্পেশালি যখন কোনো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, আমি সরাসরি একটু ডিপে চলে যাচ্ছি, যখন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বা এই ইনভেস্টমেন্টের জন্য যারা অ্যাপ্রোচ করে তাদের কিন্তু অনেক ল্যাকিংস থেকে যায় তাদের প্রপোজাল তৈরি করা থেকে শুরু করে। কারণ এর আগে আপনার সাথে যখন কথা বলেছি তাদের এখানে গ্রুমিং এর কিছু সমস্যা আছে। তো এই ক্ষেত্রে বেসিস কিভাবে সাহায্য করছে? জি, অনেক ধন্যবাদ। ঠিকই বলেছেন যে আমাদের দেশে এখন কিন্তু একটা উদ্যোক্তা কালচার, স্টার্টআপ কালচার কিন্তু শুরু হয়েছে। গত 7-8 বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, গত 3-4 বছর ধরে অনেক বেশি দেখতে পাচ্ছি যে অনেক তরুণরা তারা কিন্তু নতুন নতুন উদ্যোগ, ইনোভেটিভ আইডিয়াস নিয়ে তারা মার্কেটে আসছে, নতুন ভেঞ্চার তারা লঞ্চ করছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আপনি ঠিকই বলেছেন যে তারা অনেক সময় যখন ইনভেস্টমেন্টের জন্য যাচ্ছে ইনভেস্টরদের কাছে বা ব্যাংকের কাছে বা ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টরের কাছে, তখন তাদেরকে অনেকেই কিন্তু অর্থায়ন করতে রাজি হচ্ছে না। তার কারণ হচ্ছে যে এই যে তরুণরা, তাদের আইডিয়া হয়তো খুব ভালো কিন্তু তাদের কাছে হয়তো একটা ভায়াবল বিজনেস প্ল্যানটা নাই। সো এই বিজনেস প্ল্যানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা শর্ত হচ্ছে যে ইনোভেটিভ প্রোডাক্ট কিন্তু হতে হবে। আপনি জানেন যে আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, এটা অনেক আগে থেকে, যে একটা জিনিস কেউ করলো, সেটা পপুলার হলো, সবাই ওটা করা শুরু করলো। সো ওই ধরনের মি টু প্রোডাক্ট হলে কিন্তু হবে না। সো যদি উদ্ভাবনীমূলক কোনো জিনিস না থাকে তাহলে কিন্তু একটা ইনভেস্টর আকৃষ্ট হবে না সেখানে ইনভেস্ট করার জন্য। তারপরে ধরেন যে তার টিমটাকে সে দেখবে, ইনভেস্টর দেখবে যে তার টিমে কে আছে। শুধু যে
উদ্যোক্তা, সে একজন হয়তো টেকনিক্যাল লোক, কিন্তু তার কি মার্কেটিং এর বুদ্ধি দেওয়ার মতো কোনো পার্টনার আছে? তার কি বিজনেসটা রান করার মতো, ম্যানেজ করার মতো কোনো পার্টনার আছে? সো এরকম যদি একটা সুন্দর টিম না থাকে, তখনও সেই ইনভেস্টর মনে করতে পারে যে না, এই ব্যবসাটা তো আসলে সে রান করতে পারবে না, তো আমি এটা ইনভেস্টমেন্ট করলে এটা হয়তো এটা সাকসেসফুল হবে না। সো এই ধরনের কিছু ল্যাকিং আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে যাচ্ছে, উদ্যোক্তাদের মধ্যে থেকে যাচ্ছে, এবং সেটার জন্যই আমরা, আপনি যেটা প্রোগ্রামটার কথা বললেন, আমরা বেসিস থেকে এই ধরনের প্রোগ্রাম আমরা করছি, করে আমরা তাদেরকে জানাবার চেষ্টা করছি উদ্যোক্তাদের যে কি কি ভাবে তারা রেডি হতে পারে এই অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য। এবং এছাড়া আমরা বেসিসে আরো কয়েকটা সাপোর্ট সিস্টেম, আমরা এটাকে গ্রোথ ইকোসিস্টেম বলছি, যার মাধ্যমে আমরা তাদেরকে, আমরা ধরেন তাদের একটা ক্যাপাসিটি বিল্ডিং লাগবে, এইচআর কে ডেভেলপ করতে হবে, সেই ধরনের আমরা একটা ট্রেনিং প্রোভাইড করছি। তাদের হয়তো কোনো লিগ্যাল সমস্যা বা লিগ্যাল কোনো কোয়েশ্চেন আছে, তখন একটা লয়ারদের সাথে আমরা তাদের সাথে যোগাযোগ করে দিচ্ছি, তাদের ট্যাক্স লয়ারের সাথে যোগাযোগ করে দিচ্ছি। তাদের হয়তো ব্যাংকের কাছে ফাইন্যান্স লাগবে, সেটা আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করে দিচ্ছি। সো এই ধরনের আমরা বেসিস থেকে একটা সাপোর্ট সার্ভিস আমরা শুরু করেছি, যেটাকে আমরা বলছি গ্রোথ ইকোসিস্টেম। সো এভাবে আমরা আসলে উদ্যোক্তাদের হেল্প করার চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আমি এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আরো শুনবো। এম কামাল উদ্দিন, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে অনেক দিন ধরে কাজ করছেন, আমরা জানি সেটা। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে করোনাকালীন সময় গার্মেন্টস সেক্টর যেভাবে চলে আসছিল, সেকেন্ড ওয়েভ যদি আসে, সেক্ষেত্রে আবার কোনো সমস্যার সম্মুখীন আমরা হব কিনা, এবং এই ওয়েবের মধ্যে যে ডিজিটাইজেশনের জায়গাতে গার্মেন্টস সেক্টর এতদিন 7 মাস কিন্তু যথেষ্ট একটা আমাদের জন্য অনেক বড় একটা সময় চলে গেছে, তো এর মধ্যে এই ডিজিটাইজেশনের জায়গাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কতটুকু অগ্রসর হতে পারলো? কারণ এখন মার্কেটিং বলেন, এক্সপোর্টের জায়গাতে এখন ডিজিটাইজেশনটা অত্যন্ত জরুরি। সেই বিষয় নিয়ে আপনারা কতদূর কাজ করলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে। চ্যানেল আসলে সেকেন্ড ওয়েভ যেটা আসে না, অলরেডি এসে গেছে। আচ্ছা, সেকেন্ড ওয়েভের ধাক্কায় আমরা অলরেডি আছি, এবং আমাদের মধ্যে তো আপনারা যেটা থাকবেন নিয়ারলি 6.6 বিলিয়ন অর্ডারের মতো, আপনার প্রায় 2 মতো আপনার ইয়ে হয়েছে, আপনার হোল্ড আপনার হলো ক্যান্সেল হয়েছে, প্রায় 4.6 বিলিয়ন মতো আপনার হোল্ড হয়েছে অ্যাপ্রক্সিমেটলি। আরো অনেক আছে, হয়তো আমরা ইনফরমেশন সেভাবে হয়তো পাচ্ছেন, ইন্ডিভিজুয়ালি সবাই আমরা হ্যান্ডেল করি, তো এটা এসে গেছে অলরেডি। বাট জিনিসগুলো আমরা ফার্স্ট ওয়েভে আমরা যেটা দেখেছি, যেভাবে আপনার হোল্ড হয়েছিল, পরে কিন্তু অর্ডারগুলো নিয়েছে ওরা, বা ক্যান্সেলেশন যেগুলো হয়েছিল কিছু, মানে মোটামুটি ভাবে একটা সহনীয় পর্যায়ে সবাই আমরা কাস্টমার এবং সাপ্লাই মিলে আমরা চেষ্টা করেছি। আমাদের বিজিএমই আমাদেরকে হেল্প করেছে, আমরা করেছি। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের নেক্সট ফিউচার অর্ডারগুলা, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভাটা প্রায় 25 to 30% অর্ডার ইজ লেস ইন দি মার্কেট। তো এই কারণে হচ্ছে কি, আমাদের তো ক্যাপাসিটি আমরা যেটা বিল্ড করেছি আফটার ফার্স্ট কোভিড, আমরা তো এটাকে রানিং করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা অর্ডার কিন্তু ওই প্রাইস ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কাস্টমার কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে, যেহেতু অর্ডার কম আছে, ক্যাপাসিটি বেশি আছে, সেই ক্ষেত্রে ওরা কিন্তু প্রাইস বার্গেনিংটা খুব বেশি করছে। আর ডিজিটাল প্ল্যাটফর্মের যেটা বলছেন, আসলে এটা না হইলে এই গভর্নমেন্ট, আমি সবসময় ঘুরে ফিরে এই কথাটা আসে, আমাদের এই প্রাইম মিনিস্টার আসলে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন 2008 সালে। আজকে কিন্তু সে ফল আমরা ভোগ করছি, এবং সব ক্ষেত্রে বাইরে কিন্তু বাংলাদেশে আসে না, আমরা কিন্তু যেতে পারি না। সুতরাং সব যা কিছু হচ্ছে আমাদের এই ডিজিটালাইজেশনের কারণে, এটা এই প্ল্যাটফর্মটা আমরা ইউজ করছি। অনেকগুলো অর্গানাইজেশন লাইক আমরা শুনেছি যে আপনার এইচএসবিসির একটা সেরাই নামে একটা প্রতিষ্ঠান আছে, ওরাও কিছু যারা ডিজিটাল অর্গানাইজেশন যারা আছে, প্ল্যাটফর্মগুলোকে একত্রিত করার চেষ্টা করছে, এবং এটাকে আমাদের বিজিএমের সাথে কাজ করার চেষ্টা করছে, যাতে করে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা একসাথে, আমরা যদি এখানে ওদের যে প্ল্যাটফর্মে যদি আমরা আপনার ইয়ে করতে পারি, রেজিস্ট্রেশন করি, তাহলে আমাদের প্রোডাক্টগুলোকে ব্রাস্ট আকারে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং এর জন্য জায়গাটা অনেক আপনার হেল্পফুল হবে। এভাবে প্রত্যেকে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে আমাদের প্রোডাক্টগুলোকে, আসলে আর কোনো ওয়ে নেই, এছাড়া আর কোনো ওয়ে না, আমাদের প্রোডাক্টগুলোকে, আমাদের ডাইভার্সিফিকেশন প্রোডাক্টগুলোকে কাস্টমারকে তুলে ধরার জন্য। তো এখানে
অনেক কাজ করার বিষয় আছে, গভর্নমেন্টও করছে, আমাদের বিজিএমও করছে, আর আমরা যারা ইন্ডিভিজুয়ালি যারা আছি আসলে আপনারা জানেন এই সেক্টরে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু কাজ করছে তার নিজের তাগিদে। জি অবশ্যই, আমি এই বিষয় নিয়ে আরো কথা বলবো আপনার সাথে। ডক্টর জুবায়ের আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে স্বাস্থ্য খাতে আমরা এই টেকনোলজির ইস্যুগুলো, ডিজিটাইজেশনের জায়গায় কথা বলছিলাম, এখন আমরা দেখছি যে টেলিমেডিসিন, করোনার সময় কিন্তু যারা সাধারণ পেশেন্ট আছে তাদের হসপিটালে যাওয়াটা অনেকে রিস্কি মনে করছে। তো টেলিমেডিসিনের জায়গা থেকেও কিন্তু আমরা অনেক দূর কাজ করতে পারছি বা আমরা অলরেডি টেলিমেডিসিন সেবার আওতায় চলে এসেছি। তো এই জায়গাতে আপনার কি মনে হয় যে এই যে যারা নন কোভিড পেশেন্ট আছে তাদের কথা চিন্তা করে আরো ডেভেলপমেন্টের কোন কোন স্কোপ আছে? আপনি তো অনেকদিন ধরে স্বাস্থ্য খাতের সাথে জড়িত আছেন। জি, আমি একটা জিনিস সবসময় ফিল করি, যেটা আমার সতীর্থরা বলছিলেন যে এখানে একটা ব্র্যান্ডিং এর ব্যাপার আছে। যে কোনো ব্যবসায়িক খাত হোক বা স্বাস্থ্য খাত হোক বা ওষুধ শিল্প খাত হোক, ব্র্যান্ডিং এর ব্যাপারটা এর জন্য ইম্পর্টেন্ট, কারণ কনজিউমারের কাছে একটা জিনিস যখন অ্যাট্রাকটিভ হবে, ইউজার ফ্রেন্ডলি হবে, তখনই তো কনজিউমার এটাকে ব্যবহার করবে। তো যেহেতু কোভিড সিচুয়েশনে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য সিক পপুলেশন তারা সশরীরে ডাক্তারের কাছে উপস্থিত হতে পারেনি, সো তাদেরকে অবশ্যই তো একটা মাধ্যম দরকার ছিল যেটা অনলাইনে ডাক্তারের সাথে অন্তর্ভুক্ত হওয়া। এই বিষয়ে বেশ কিছু পোর্টাল কিন্তু পেশেন্টদেরকে সহযোগিতা করেছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা মেইনলি নন কোভিড পেশেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কোভিড পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু হসপিটালে আসাটা অবশ্যই জরুরি ছিল। যদিও বেশ কিছু পেশেন্ট লকডাউনের কারণে বা বিভিন্ন কারণে আমাদের কাছে উপস্থিত হতে পারেননি এবং দে হ্যাড টু ফেস ভেরিয়াস কমপ্লিকেশন, বাট লার্জ মেজরিটি অফ পেশেন্ট যারা ডাক্তারদের কাছে এসেছে আমরা সশরীরে কাজ করেছি এবং আমরা ইট ওয়াজ রিওয়ার্ডিং দ্যাট আমরা অনেক মানুষকে কিন্তু আমরা বলতে পারি সুস্থ করতে পেরেছি। তো এই সময়টাতে কিন্তু আমরা দেখেছি যে অনলাইন মার্কেটিং ব্যবস্থা ছাড়াও, অনলাইন শপিং ছাড়াও অনলাইন হেলথ প্রোভাইডিং সার্ভিসগুলো কিন্তু অ্যাক্টিভ হয়েছে, ডায়াগনস্টিক সার্ভিস, ট্রিটমেন্ট সার্ভিসগুলো হয়েছে। বাট এগুলোকে একটি কমন প্ল্যাটফর্মে নিয়ে এসে, একটি নীতিমালার মাধ্যমে নিয়ে এসে যে জিনিসটা করা দরকার, এই জিনিসের ঘাটতি আমি এখনো আছে মনে করি। কারণ কেউ ফেসবুকের মাধ্যমে করছেন, কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে করছেন, কেউ অন্য বিভিন্ন স্ট্রিমিং এর মাধ্যমে করছেন, কিন্তু এটাকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসে নীতিমালার মধ্যে নিয়ে আসা, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এটাতে ইনভলভ হতে পারবে কিনা, এদেরও ইনভলভমেন্টের ব্যাপার আছে। কারণ আমরা জানি যে বহির্বিশ্বে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যথেষ্ট পরিমাণে কিন্তু হেল্প করে থাকে, তার প্রিমিয়াম নিতে পারে প্রত্যেক মাসে। কিন্তু আমাদের দেশের লার্জ মেজরিটি অফ পপুলেশন কিন্তু আউট অফ দ্য পকেট, যে নিজের পকেটের টাকায় কিন্তু চিকিৎসা করাচ্ছেন, যার ফলে কিন্তু আমরা এক্স্যাক্টলি হেলথ ইকোনমির টার্নওভারটা কিন্তু এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি না। বিকজ এটা কিন্তু ব্যক্তি খাতে বিভিন্নভাবে মানুষ খরচ করছে, কিন্তু এটা যদি একটা সেন্ট্রাল একটা সিস্টেম থাকতো যে একটা চেইন, যে হাসপাতাল এবং তার ফিন্যান্সিং অর্গানাইজেশন যারা রোগীকে চিকিৎসা খাতে খরচ করতে সাহায্য করছে এবং ঔষধ প্রতিষ্ঠান মানে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে কি যে এখনো কিন্তু কোনো একটা ফরম্যাটে আসেনি। তো এই বিষয়গুলো নিয়ে ভাবার যথেষ্ট বিষয় আছে। আর একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যেহেতু একটা ভালো একটা প্ল্যাটফর্ম এটা আলাপ করার, যে আমাদের দেশের কিন্তু আমরা চিকিৎসা ব্যবস্থাটা শুধুমাত্র কিন্তু ঢাকা কেন্দ্রিক বা চিটাগাং বা সিলেট, মানে মেইনলি হলো আরবান ওরিয়েন্টেড হয়ে গিয়েছে। সো আমি মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরেকটু যদি আমরা ডিস্ট্যান্ট পপুলেশন বা তৃণমূল পর্যায়ে পৌঁছাতে চাই, এটা কিন্তু ফিনান্সিয়ালি লাভজনক হবে। কারণ দেয়ার আর সো মেনি পিপল দ্যারা দে ক্যান অ্যাফোর্ড টু গেট ট্রিটমেন্ট, কিন্তু তারা প্রপারলি গাইডেন্স পাচ্ছে না বলে আমরা কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট পৌঁছাতে পারছি না, এবং তারা যথাযথভাবে দেখেন দে আর নট স্পেন্ডিং দেয়ার মানি। সো এখানে সিস্টেম লস হচ্ছে। জি, আমি আরো শুনবো আপনার কাছ থেকে। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনি একটু আগে বলছিলেন যে ইনোভেশনের জায়গাটাতে উদ্যোক্তাদের বেশি মনোযোগী হওয়া উচিত, তো এই ক্ষেত্রে বেসিসের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন এই যে টেলিমেডিসিনের জায়গাতে আমরা বললাম, ইন্স্যুরেন্সের যে ডিজিটাইজেশন এখনো আমাদের দেশে এখনো আমরা ওভাবে দেখছি না। ব্যাংকের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গিয়েছি, কিন্তু বিদেশি সফটওয়্যারগুলোর প্রতি আমরা বেশি আকৃষ্ট, ব্যাংকগুলো বেশি আকৃষ্ট। দেশি সফটওয়্যার প্রতি কিন্তু তাদের সেই আস্থাটা নাই। তো এই ক্ষেত্রে বেসিস কিভাবে এই আস্থার জায়গাটা তৈরি করতে পারে এবং ইনোভেশন, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট করতে পারে? জি, ইনোভেশনে আসলে আমরা ইনোভেশন ইন্ডেক্সে আমরা অনেক পিছিয়ে আছি দেশ হিসাবে। এটা আমাদের ইমপ্রুভ করতেই হবে। আমরা যদি আসলে সত্যিকার ভাবে যে নলেজ বেস সোসাইটিতে
পরিণত হতে চাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা স্বপ্ন দেখাচ্ছেন যে 2041-এর মধ্যে আমরা সেই জ্ঞান ভিত্তিক সমাজে পরিণত হতে চাই, সেটার জন্য ইনোভেশন লাগবে। এবং আমাদের মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজিদ জয়ও কিন্তু সবসময় বলে আসছেন যে ইমিটেশন নয়, ইনোভেশন। সো ইমিটেট করে কোনো লাভ নাই, ইনোভেট করতে হবে। এখন ইনোভেট করার জন্য আমার যেটা মনে হয়, একেবারে আমাদের প্রাইমারি স্কুল লেভেল থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। সেখানে চিন্তাধারাটা অন্যরকম করতে হবে যে আমি হয়তো আমার সামনে এটা একটা চা খাওয়ার মাগ রয়েছে, এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে চা খাওয়া যায়, পানি খাওয়া যায়, আর কি করা যায়। সো এই যে আর কি করা যায়, এই ধরনের যদি চিন্তা ভাবনা আমি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এইভাবে তাদেরকে গ্রুম করতে পারি, তাহলে কিন্তু তাদের মধ্যে এই ধরনের একটা ইনোভেটিভ চিন্তাধারার সৃষ্টি হবে, ক্রিয়েটিভ মাইন্ড তৈরি হবে। সো এইটা একটা জিনিস। বেসিস থেকে আমরা উৎসাহ দেওয়ার জন্য নানা রকমের প্রতিযোগিতার আয়োজন করে থাকি। বিভিন্ন ধরনের বছরব্যাপী, বছরে প্রায় 3-4টা নানা ধরনের প্রতিযোগিতা হয়, হ্যাকাথন হয়, কিছু ইন্টারন্যাশনালেও আমরা প্রোগ্রামে আমরা দল পাঠিয়ে থাকি, আমাদের অনেকগুলো কোম্পানি সেখানে পার্টিসিপেট করে। সো সেইগুলো এইভাবে আমরা ইনোভেশনকে উৎসাহিত করে যাচ্ছি। আমি টেলিমেডিসিন নিয়ে একটা কথা বলতে চাই, যেটা ডক্টর জুবাইর বলছিলেন যে টেলিমেডিসিন কিন্তু বাংলাদেশে এই খুব মানে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অনেক মানুষ অনেক কিন্তু ডাক্তারের সংখ্যা কম, এবং স্পেশালি যেটা উনি বলছিলেন যে আমাদের মেডিকেল যে সার্ভিসেস গুলো এগুলো বেশি শহর কেন্দ্রিক হয়ে গেছে। সো সেইটাকে মানে সর্বজনীন করার জন্য টেলিমেডিসিনের কিন্তু কোনো বিকল্প নেই। সেটার জন্য কি করা দরকার? এক নম্বর হচ্ছে একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। আমি যদি ইন্টারনেট অ্যাক্সেস মানে সুলভ মূল্যে গতিশীল ইন্টারনেট যদি না পাই, যদি আমার সেই একজন ডাক্তারের সাথে আমি কানেক্টই না করতে পারি, ভিডিও কনফারেন্সিং না করতে পারি, তাহলে তো আমি আসলে ঠিকমতো চিকিৎসা নিতে পারবো না। সো সেই ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবকাঠামোর দিকে জোর দিতে হবে যদি এইটাকে সর্বজনীন করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা এইরকম একটা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি, সেজন্য আমি এই বিষয়ে একটু কথা বলছি। আরেকটা জিনিস দেখা যায় যে আপনি যখন একটা হসপিটালে যাচ্ছেন, আপনি কিছু টেস্ট করলেন, যদি অন্য কোনো ডাক্তারকে দেখান তখন সে বলবে না আবার নতুন করে টেস্ট করা। সো আমরা যদি একটা কমন ডেটাবেস করতে পারি, পেশেন্টের রেকর্ডের ডেটাবেস, সেটা সরকারি উদ্যোগ হতে পারে, বেসরকারি উদ্যোগ হতে পারে, এবং সেটার অ্যাক্সেস সবার থাকবে, সব হসপিটালের বা সব ডাক্তারের থাকবে, যারা রেজিস্টার্ড প্র্যাকটিশনার তাদের থাকবে। তারা ওখান থেকে আমার রেকর্ড, আমি যেখান থেকেই ডায়াগনস্টিক করিয়েছি কিন্তু আমার রেকর্ড একটা সেন্ট্রাল জায়গা থাকবে। সো এইটা খুব ইম্পর্টেন্ট। এবং এইখানে আরেকটা বিষয় চলে আসছে যে এটার সিকিউরিটিটা, ডেটার যে সিকিউরিটিটা এবং প্রাইভেসিটা, সেটাও মেনটেন করতে হবে। সো এই 2-3টা জিনিস আমার মনে হয় একটু এটা হয়তো আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আপনারা যারা এই আমাদের মানে মেডিকেল ইয়েতে আছেন, এইখানে আমার মনে হয় আপনাদের থেকে যদি ডিমান্ডটা আসে তাহলে সেটা হয়তো আরো ভালো হবে, এবং আমরা হয়তো ওইভাবে একটা ডেটাবেস কিন্তু করতে পারবো। আমাদের কিন্তু টেকনোলজি ইয়েটা আছে, প্রাউসটা আছে, ক্যাপাবিলিটি আছে। এবং আপনি যেটা বলছিলেন যে ব্যাংকিং সফটওয়্যারের কথা, ব্যাংকিং সফটওয়্যার আপনি ঠিকই বলেছেন যে আমাদের কিন্তু ক্ষমতাটা আছে, সক্ষমতাটা আছে, কিন্তু আমরা সামহাও সেই আস্থাটা এখনো দিতে পারছি না। বা আমাদের যারা ইউজার ব্যাংকাররা আছেন তারা হয়তো অনেকেই এখনো সেই একটা বিদেশ প্রীতি রয়ে গেছে, বা সেই কনফিডেন্সটা না, দেশীয় সফটওয়্যার এটা কি হবে, এটা দিয়ে কি এটা করা যাবে, এই জিনিসটা আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামের মধ্যে দর্শকরা শুনছেন। আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতে চাই দর্শকদের কাছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রায় অর্ধেক ব্যাংক, অর্থাৎ প্রায় 27-28টা ব্যাংক কিন্তু দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার ইউজ করে। সো 28টা ব্যাংক যদি কোর ব্যাংকিং সফটওয়্যার সাকসেসফুলি ইউজ করতে পারে, বাকি 28টা বা বাকি 30টা কেন করতে পারবে না? এখানে ব্রাঞ্চ মানে বড় ব্যাংকগুলো শঙ্কিত থাকে, কিন্তু আসলে কিন্তু কোনো তারা আর কখনো ট্রাই করে দেখেনি। সো এনিওয়ে, এটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। আমরা বেশ কিছুদিন ধরে, গত 2 বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করছি। রিসেন্টলি মিটিং করেছি আমি মাননীয় সচিবের সাথে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে। তারা দুজনেই কিন্তু আমাদের এইটার ব্যাপারে কিন্তু খুব মানে সাপোর্ট দিয়েছেন। এবং একটি ভালো কথা সেটা সবার জানা দরকার যে একটি নির্দেশনা জারি হয়েছে, সার্কুলার জারি হয়েছে, যে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার ইউজ করতে হবে। জি। এটা একটি নির্দেশনা, কিন্তু এটা কিন্তু কোনো অনুরোধ না, নির্দেশনা জারি হয়েছে। সো আমি আশা করব যে বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে আসবে এবং আমাদের দেশীয় সফটওয়্যারের উপরে কিন্তু তারা আস্থা রাখবে। এর ফলে কিন্তু তারা লাভবান হবে। এক নম্বর কথা, তাদের অর্থ সাশ্রয় হবে, তাদের মেইনটেনেন্স অর্থ সাশ্রয় হবে, এবং তাদের ডেটা সিকিউরিটি কিন্তু মেইনটেইন হবে। আপনি কি করে জানেন যে বিদেশিরা এসে যখন আপনার ব্যাংকে এটা ইনস্টল করছে বা মেইনটেইন করছে, তারা কিছু নিয়ে যাচ্ছে কিনা অথবা কিছু ঢুকিয়ে দিয়ে যাচ্ছে কিনা? সো এই ডেটা সিকিউরিটি মানে এনশিওর হবে। আচ্ছা, আমি এই বিষয় নিয়ে সময় পেলে আপনার সাথে আরো কথা বলবো। আমি এম কামাল উদ্দিন আপনার সাথে একটু জানতে চাই যে এই যে করোনা অতিমারির সময়টায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্পেশালি বাইরের দেশগুলোর সাথে আমাদের মানে একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন, সব দেশই যাচ্ছে। তো এক্ষেত্রে তো আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাতে আপনাদের অনেক কাজ, এক্সপোর্টের আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এই জায়গাগুলোতে আপনারা কিভাবে আরো সাপোর্ট মনে করেন যে ভবিষ্যতে যদি আবারও সেই আমাদের লকডাউন হয়ে যায়, প্লেন সার্ভিসগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা সেটা কিভাবে ম্যানেজ করবেন? অ্যাকচুয়ালি জানেন আপনি অলরেডি ইউরোপে এবং আমেরিকাতে অনেক ইউরোপের কান্ট্রি কিন্তু লকডাউন হয়েছে, যার কারণে আমরা কিন্তু অর্ডার হোল্ড বা অর্ডার ক্যান্সেলেশনের খবরগুলো পাচ্ছি। আমরা খুব দুশ্চিন্তায় আছি, আবার নেই, কারণ হচ্ছে আমরা তো একটা ফেজ আমরা পার হয়ে এসেছি। এইগুলা যদি হয়, আসলে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে আমাদের আর একটু বলতে হয়, যেহেতু আমাদের কিন্তু একটু যেটা ভাই একটু বললেন, আমাদের ব্র্যান্ড ইমেজ কিন্তু আসলে সমস্যা আছে। আমাদের সক্ষমতা আছে, অথচ আমি যেটা সাপ্লাই করব টার্কি থেকে সেটা নিলে তারা বেশি দিয়ে প্রাইস দিয়ে কিন্তু কিনতেছে। ইভেন ভিয়েতনাম থেকে যখন কিনে তখনও কিন্তু বেশি প্রাইস দেয়, আমাকে কিন্তু কম দেয়। এখন এই যে সিচুয়েশনটা আছে, ভিয়েতনাম কিন্তু খুব নাইসলি হ্যান্ডেল করেছে প্রথম পেজটা, তো সেই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। বাট এখন কিন্তু আমরা ওই অবস্থাতে নাই। আমার যেটা রিকোয়েস্ট থাকবে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে আছে কাস্টমসে বা বিভিন্ন আমাদের যে কি বলে আপনার পোর্টে, এইখানে যদি কোনো আমাদের ডিস্টারবেন্সটা না করে, আমাদের প্রোডাক্টগুলো আমরা রেডি করছি, আমরা যখন পোর্টে পৌঁছে দেবো স্মুথলি, যাতে কোনো ইন্টারাপশন ছাড়া যাতে এটাকে আপনার শিপমেন্ট করে। আর যেটা যদি ন্যাচারাল যদি কোনো আবার ওরকম কোনো কিছু হয় যে এয়ারপোর্ট বন্ধ হয়, এটা তো সবার জন্যই হবে, এটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা এমনিতেই আমাদের গভর্নমেন্ট বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে থেকে কিন্তু আমরা আবার দ্বিতীয় ওয়েভের জন্য কিন্তু আমাদের ফ্যাক্টরিতে যে প্রিকশনটা আমাদের আগে ছিল সেটাই কিন্তু আমরা এখন চালু করে দিয়েছি। সবাই কিন্তু অ্যালার্ট, যে কারণ হচ্ছে দেখুন প্রথমবারে যে অবস্থাটা আমাদের হয়েছে, যে প্রণোদনাটা আমাদের গভর্নমেন্ট দিয়েছিল, এই বুস্টআপের কারণে কিন্তু আমাদের ইকোনমি বলেন, আমাদের সেক্টর বলেন ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানোর কারণে আমরা কিন্তু এখন অনেক কনফিডেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের বায়াররাও বুঝতেছে যে বলছে লকডাউন, বাট কিন্তু ইন্টারনাল আমরা জেনেছি ইন্টারনাল সেল টেল কিন্তু যা আছে ঠিকই আছে। সামনে ওদের যেহেতু ক্রিসমাস আছে, হয়তো ডিসেম্বরে ওপেন করবে, তা আমাদের বিশ্বাস সেলটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু এটা ডিপেন্ড করবে হচ্ছে মনে করেন যে আপকামিং যে ওখানে তো উইন্টার সিজন। এখানে আমার একটা প্রশ্ন আছে, যে এই যে কোয়ালিটি কন্ট্রোলের জায়গা থেকে আগে তো বায়াররা এসে তারা চেক করতেন বা বিভিন্ন, এখন এই জিনিসগুলো আপনারা কিভাবে মেনটেন করছেন? ওয়েল, এগুলো আপনারা জানেন ডিজিটাল প্ল্যাটফর্ম এখন আছে, অনেক বায়ার কিন্তু বাংলাদেশে অফিস আছে বা ওদের কোয়ালিটি কন্ট্রোলের একটা টিম আছে। আবার অনেক বায়ার কিন্তু মনে করেন কিছু ফ্যাক্টরি কিন্তু ওরা অথরাইজ করে, যে ওরা ডিপেন্ড করে যে ওরা সার্টিফাইড করে দিলে করে, হ্যাঁ, এই কোয়ালিটিগুলো। আর অনেকে আবার কিন্তু থার্ড পার্টি দিয়ে কিন্তু করাচ্ছে। আর আমরা অ্যাপ্রুভাল বিষয়গুলো যেগুলো এখন তো কোরিয়ার স্টিল চালু আছে, আর আমরা যেটা বা অনলাইনের মাধ্যমে বা মনে করেন আমরা ডিজিটালাইজেশন মাধ্যমে যেগুলো আমরা ক্যামেরা দিয়ে এগুলাকে আমরা কিন্তু করতে পারি। তারপরেও তো আসলে দেখুন ভার্চুয়াল আর হচ্ছে ফিজিক্যাল যে মিটিং গুলা, এখানে তো সমস্যা হচ্ছেই। যে কারণে আমি একটা বায়ারের সামনে যখন যেতে পারি, গেলে আমার ওখানে গেলে পরে সে কিন্তু আমাকে 10টা চাইলে কিন্তু আমি তাকে বোঝাতে পারি। কিন্তু যখন আমরা মেইলে দেখুন, টেলিফোনে বা মেইলে কথা বলি, তখন কিন্তু এই স্কোপ গুলো থাকে না, সে অব্লিগেশনটাও তার থাকে না। আমরা যখন যাই আর তারা যখন আসে, এই জিনিসটা কিন্তু অনেক একটা ইটস এ বিগ একটা মানে কি বলবো ইফেক্ট কিন্তু। জি, আমি এই বিষয় নিয়ে আরো কথা বলবো সময় পেলে আপনার সাথে। ডক্টর জুবায়ের আহমেদ, আমি একটু জানতে চাই যে সৈয়দ আলমাস কবির যেটা বলছিলেন যে একটা সেন্ট্রাল একটা পয়েন্ট থাকা দরকার, যেখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আপনারা যারা ডাক্তার আছেন তারা প্রতিটা পেশেন্টকে সেবা দিতে পারেন। এবং এই টেস্টের যে বিষয়গুলো আসছে, যে আমরা একটা ডাক্তারের থেকে টেস্ট করে আরেক ডাক্তারের কাছে গেলে আবার আমাদের করতে হচ্ছে, যে স্বাস্থ্য খাত নিয়ে যে বাণিজ্যটা হচ্ছে, এই জায়গাটাতে
আপনি একজন ডাক্তার হিসেবে কি বলবেন যে আসলে আমাদের এই জায়গাটাতে পরিবর্তন করার জন্য আমাদের আর কি মানসিকতার পরিবর্তন করতে হবে না ইকোসিস্টেমে কোনো প্রবলেম রয়েছে? আমি তো মনে করি মানসিকতার চেয়ে ইকোসিস্টেমের প্রবলেমটাই এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে, বিকজ আমরা কিন্তু একটা ইউনিফাইড হেলথ সিস্টেমের মধ্যে কিন্তু নেই। আমাদের জনগণের বড় একটা অংশ যদিও সরকারি ব্যবস্থা থেকে স্বাস্থ্য সার্ভিস নিচ্ছেন, কিন্তু এট দ্য সেম টাইম বড় একটা অংশ কিন্তু প্রাইভেট সেক্টর থেকেও স্বাস্থ্য সেবা নিচ্ছেন। তো এই প্রাইভেট এবং গভর্নমেন্ট এই দুটোর মধ্যে সমন্বয় করার জন্য যে ধরনের একটা সেন্ট্রাল সার্ভার বা ডাটাবেস দরকার, আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে কাজ করেছি, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল এবং সেই সাথে এনইউএইচ এবং অন্যান্য যেসব প্রাইভেট হসপিটাল যেগুলো আছে তারা কিন্তু একটা সেন্ট্রাল ডাটাবেসের অংশ। সো আমি যখন সিঙ্গাপুর জেনারেল হসপিটাল একজন রোগী দেখছি এবং তার কোনো রিপোর্ট যখন আমি বিস্তারিত 5 বছর আগে রিপোর্ট জানতে চাচ্ছি, আমি কিন্তু কয়েকটা কোড ইউজ করে কিন্তু আমি রিট্রিভ করতে পারছি তার সেই ডাটাবেস থেকে। তো আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো করার ক্ষেত্রে অনেকগুলো বাধা আছে। এর মধ্যে একটা ব্যাপার হলো যে দ্য কম্বিনেশন বিটুইন দ্য গভর্নমেন্ট সেক্টর এন্ড দ্য প্রাইভেট সেক্টর। আমরা তো প্রাইভেট সেক্টরের সব জায়গাতেই কিন্তু এখন কিন্তু কম্পিউটারাইজ সিস্টেম কিন্তু ব্যবহার হচ্ছে না, যেমন সাকসেসফুলি ব্যবহার হচ্ছে ল্যাবেট হসপিটালে, ইউনাইটেড হসপিটালে বা এভার কেয়ার অথবা স্কয়ার হসপিটালে ব্যবহার হচ্ছে। এই 4টা হসপিটালেই কিন্তু পরস্পরের সাথে কিন্তু সার্ভারের মাধ্যমে যুক্ত না। এবং এখন আমি যদি বলি ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং অন্যান্য যেসব সরকারি প্রতিষ্ঠান আছে তাদের কিন্তু প্রথমে অটোমেশন করতে হবে, তারপর না তারা এই ডাটাবেসের মধ্যে আসবেন। সো আমি একজন ডাক্তার, আমি লাইভেট হাসপাতালে বসে যদি আমি আমার টেস্টের আমি অনেকগুলো টেস্টকে আমি রেসপেক্ট করি, অন্যান্য হাসপাতালের রিপোর্টগুলো, কিন্তু অনেক সময় রোগীরা এটা হয়তো ঠিকমতো দেখাতে পারছে না, যার ফলে বাধ্য হয়ে হয়তো ইমার্জেন্সি সিচুয়েশনে আমাকে আবার টেস্ট করতে হচ্ছে, আমি তো রিট্রিভ করতে পারছি না ইনফরমেশনগুলো। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ফিউচার ভিশন নিয়ে চলেন এবং আমার ধারণা ওনার এই ভিশনের একটা অংশ হতে পারে যে আমাদের একটা সেন্ট্রাল ডাটাবেস যেটা আপনি বলছিলেন, অবশ্যই এটা দরকার আছে, কিন্তু ফার্স্ট আমাদের কিন্তু অটোমেশনে আনতে হবে সরকারি হাসপাতালগুলোকেও, কারণ প্রাইভেট জি এই অটোমেশনের জায়গায় আমি বেসিসের সভাপতি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে অটোমেশনের জায়গাতে আমি বারবার একই কথাই আমি একটু ঘুরিয়ে বলছি, এই বেসিসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা সফটওয়্যার নিয়ে কাজ করছে, যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যারা কাজ করছে, তাদের বেসিস কিভাবে এই সরকারি হসপিটাল বা স্বাস্থ্য খাত বা যেটাই বলেন না কেন সেখানে কিভাবে এগুলো পুশ করতে পারে। আমি সুপ্রিয় দর্শক, আমরা আছি চ্যানেল আই। জি, আমরা বেসিস থেকে বেশ কিছু সরকারের যে ডিজিটালাইজেশনের যে এফর্টগুলো, যে কোথায় কোথায় ডিজিটালাইজেশন করা যেতে পারে এবং করলে আমরা যে ওই ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের যে ডিজিটাল বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলা আমরা তৈরি করতে চাই, সেটা অ্যাচিভ করতে পারবো, সেটা আমরা আইডেন্টিফাই করেছি যে কোন কোন জায়গায় আমরা এই কাজগুলো করা যায়, এই ধরনের অটোমেশন করা যায় আপনি যেটা বলছেন। সো তার মধ্যে কিন্তু এটাও একটা, এই হেলথ সেক্টরও কিন্তু একটা, শিক্ষা সেক্টর আছে, হেলথ সেক্টর আছে, এবং সেখানে কিন্তু যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি যে হাসপাতালগুলো আছে, সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে, এগুলোকে কিভাবে আমরা একটা একসাথে ইন্টারকানেক্টেড করতে পারি, এখানে কি ধরনের সফটওয়্যার লাগবে, কি ধরনের প্ল্যাটফর্ম লাগবে, এগুলো কিন্তু আমরা বলেছি সেখানে। এই প্রপোজালগুলো আমরা জমা দিয়েছি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেও জমা দিয়েছি, আমরা এই বিষয়ে মিটিংও করেছি। সো এগুলো আমার মনে হয় যদি সরকার একটা তাড়াতাড়ি ডিসিশন নিয়ে যদি এগুলোকে টেন্ডার করে হোক বা যেভাবে হোক যদি কাজগুলো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নটা পূরণ করতে পারবো আর কি। এক্ষেত্রে আমি টেন্ডারের জায়গাতে একটু আপনার কাছে আসতে চাই, কারণ বেসিস থেকে বিভিন্ন টেন্ডার যাচ্ছে, আইসিটি মিনিস্ট্রি থেকে বিভিন্ন কাজের জন্য টেন্ডার সাবমিটের জন্য বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চায়। এরকম কিন্তু অনেক আছে যারা সফটওয়্যার নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে, বাট কোনো কোম্পানি বা প্ল্যাটফর্ম তারা ক্রিয়েট না করেই কাজ করে যাচ্ছিল, ফ্রিল্যান্সিং করছিল, তাদের অনেক মানে ভালো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনারা যখন একটা কোম্পানির একটা প্ল্যাটফর্মের জায়গাতে যখন এক্সপিরিয়েন্সগুলো চান, তারা কিন্তু সেটা দেখাতে পারে না, অনেকে কিন্তু এই দিক থেকে সরে যেতে হয় বাধ্য হয়ে। তো এই জায়গাটা আপনারা কনসিডার কেন করছেন না? দেখুন, যারা ফ্রিল্যান্সিং করে তারা ভালো কাজ করছেন, এবং স্পেশালি যারা ফ্রিল্যান্সিং করে বিদেশের জন্য কাজ করে, আউটসোর্সিং করছেন, বেশ ভালো কাজ করছেন। কিছুদিন আগে আমরা কিন্তু গত মাসে আমরা এরকম 100 ফ্রিল্যান্সারকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড দিয়েছি বেসিস থেকে, তাদেরকে উৎসাহিত করার জন্য।
কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি ঠিকই বলেছেন যে একজন ফ্রিল্যান্সার একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল, এক্স্যাক্টলি, হ্যাঁ, তার উপরে কিন্তু তাকে আসলে একটা যদি সরকারি কাজ দিতে হয় তাহলে কিন্তু মানে একটা ব্যক্তিকে তো আপনি আসলে কাজটা ওভাবে দেওয়া যায় না, হ্যাঁ। কাজটা দেওয়া যায় না, একটা এন্টিটিকে দিতে হয়। সো আমি সবসময় কিন্তু ফ্রিল্যান্সারদেরকে বলে থাকি, তাদেরকে উৎসাহ দিয়ে থাকি যে আপনারা একটা ট্রেড লাইসেন্স করে ফেলেন। একটা ট্রেড লাইসেন্স করে ফেললে কিন্তু ইউ বিকাম অ্যান এন্টিটি, বা 2-3 জন বন্ধু মিলে একটা পার্টনারশিপে হোক বা লিমিটেড হোক একটা কোম্পানি করে ফেলেন। জি। তাহলে হয়তো এখনো কিন্তু হয়তো অনেকে কিন্তু একসাথে কাজ করে, 2-3 জন বন্ধু মিলে একসাথে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। সেটাকে যদি ফর্মালাইজ করে ফেলতে পারে, একটা কোম্পানি তৈরি করে একটা ট্রেড লাইসেন্স করে, তাহলে কিন্তু তারা এই ধরনের টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে, তারা বেসিসের মেম্বার হতে পারবে, তারা অনেক ধরনের ফ্যাসিলিটি যে এক্সপোর্ট ইনসেনটিভ সরকার দিচ্ছেন, ক্যাশ ইনসেনটিভ দিচ্ছেন 10%, সেটাই তারা অ্যাক্সেস করতে পারবেন। ব্যাংকের কাছে গিয়ে তারা ফাইন্যান্স চাইতে পারবেন। জি। সো আদারওয়াইজ কিন্তু তারা তাদের, যে আপনি যেটা বললেন যে তাদের এফর্ট গুলো আসলে কাউন্ট করা যাচ্ছে না। সো আমার মনে হয় এই বিষয়ে যারা শুনছেন, যদি এরকম যারা ফ্রিল্যান্সিং করছেন, আমি তাদেরকে এখনো বলবো যে একটা ট্রেড লাইসেন্স করে ফেলেন। অনেকে ভয় পায় কি যে না এটা করলেই বোধহয় হয়তো আমাকে ট্যাক্সের ঝামেলা আছে। 2024 সাল পর্যন্ত কোনো ট্যাক্স নাই জি। সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিসেস জন্য। সো এখানে ট্যাক্সের কোনো সমস্যা নাই, এবং আমার বিশ্বাস সরকার এটাকে আরো এক্সটেন্ড করে দিবেন। সো আমার মনে হয় যে ট্রেড লাইসেন্স করে যদি তারা আসেন তাহলে তাদের নিজেদের অনেক লাভবান হবেন তারা। জি, আমি সময় পেলে ফিরবো আবার আপনার কাছে। এম কামাল উদ্দিন আহমেদ, আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে এখন আমাদের যে ইন হাউস বলতে আমি বুঝাচ্ছি বাংলাদেশের ভেতরে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাংলাদেশের ভেতরের যে আমাদের চাহিদা, পোশাকের যে চাহিদা, সেটা তো আমাদের ইন্টারনালি আমরা এটা করতে পারছি। তারপরেও আমরা দেখছি যে বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ড আমাদের এখানে বিস্তার করে আছে। তো সেই জায়গাতে বাংলাদেশের যারা ভালো ভালো ব্র্যান্ড আছে বা যারা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত আছে, তারা কেন উদ্যোগ নিচ্ছে না যে এখন স্পেশালি এই প্যান্ডেমিক সিচুয়েশনে অ্যাটলিস্ট যাদের এক্সপোর্টে সমস্যা হচ্ছে বা যারা বাইরে কাপড় পাঠাতে পারছে না, তারা এই মার্কেট নিয়ে কেন তারা ফোকাস করছে না? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে কিন্তু সময় লাগে। আমরা কিন্তু কখন রেডি ছিলাম না যে আমরা এই পজিশনের মধ্যে পড়ব। এখন আমরা যারা মনে করেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আপনারা জানেন, এটা কিন্তু ছোট, যে কোনো একটা ফ্যাক্টরি হোক তার 500 ওয়ার্কার আছে। ছোটখাটো ফ্যাক্টরি যেগুলো আছে এর মধ্যে 20,000, 40,000, 1 লাখ আছে। এখন আমাদের যে লোকাল যে এটা লোকালের যে আপনার যে ফিট, এটা কিন্তু একরকম, আর এক্সপোর্টের ফিটগুলো কিন্তু আরেক রকম। করছে না যে কিন্তু তা নয়। এখন যেহেতু আমরা এই গার্মেন্টসগুলো হচ্ছে, আমরা টোটাল গার্মেন্টসটাই হচ্ছে আমাদের, যারা আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট ওরিয়েন্টেড, আমরা কিন্তু ওরা লোকালে এগুলোকে সেল করতে পারি না। লোকালের জন্য কিন্তু আবার আলাদা আছে, যেমন নারায়ণগঞ্জ আছে, বিভিন্ন জায়গায় আছে, করতেছে। এই লোকাল চাহিদা মেটানোর জন্য ওই সেক্টরে অলরেডি অনেক কাজ হচ্ছে, এবং এরাই, আমরা যারা টেক্সটাইল এবং গার্মেন্টস যারা আছে, এরাই কিন্তু নিজস্ব ব্র্যান্ড এখন কিন্তু আমরা লঞ্চ করার চেষ্টা করছি। এর মধ্যে অনেকে কিন্তু করেছে লোকাল চাহিদা মেটানোর জন্য। এখানে যেটা গভর্নমেন্টের করতে হবে, এই জায়গাটাতে আমাদের যেগুলা অনেক ফ্যাক্টরি যে প্রণোদনা বলেন বা স্টিমুলাস প্যাকেজ বলেন পেয়েছে, বাট অনেক ছোটোখাটো উদ্যোক্তা যারা আছেন ওরা কিন্তু পায়নি। এই জায়গাটাতে একটু বেশি ধ্যান আপনি সরকারকে কেয়ার করতে হবে। আর একটা জিনিস যেটা করতে হবে, আমাদের যে সেক্টরটাকে ঘুরিয়ে দিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের সরকার যে স্টিমুলাস প্যাকেজ দিয়ে, সেখানে যে স্বল্প আয়ের যে ইন্টারেস্টে যেটা দিয়েছে 24 মাসের, এইটাকে যদি এখন যে সেকেন্ড প্যান্ডেমিকের কারণে আমি বলছি, এটাকে যদি আপনার অ্যাটলিস্ট 5 বছর করে দেয়, তাহলে কিন্তু এই গার্মেন্টস সেক্টরে যারা ছোট বা মাঝারি বড় যারা আছেন, এরা কিন্তু সার্ভাইভ করতে পারবেন খুব ভালো করে, এবং অনেক কিছু করার চিন্তা ভাবনা কিন্তু করতে পারবেন। এই প্ল্যাটফর্মটা তৈরি করতে পারবেন। আপনি জানেন টেক্সটাইল কিন্তু অনেক আগে আসছে, আমাদের র মেটেরিয়ালস কিন্তু আগের মতো ইম্পোর্ট করতে হয় না। এখনো আমরা করি 40-50%, বাট স্টিল আমাদের বাংলাদেশে কিন্তু অনেক টেক্সটাইল ফ্যাক্টরি আসতেছে, এবং দেখবেন অটোমেটিকলি ব্র্যান্ডিংয়ে যাচ্ছে সবাই। কারণ হচ্ছে নিজে যদি কোনো আমরা নিজেকে কনজিউম করতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে করেন রি এক্সপোর্টের প্রয়োজন হবে না। আর আবার আমাদের এই ইন্টারেস্টের কারণে কিন্তু অনেকেই আসছে
যাতে এখনো আমরা 40-50% কিন্তু ইম্পোর্ট করছি, বিগ অ্যামাউন্ট অফ আপনার র ম্যাটেরিয়ালস আমরা ইম্পোর্ট করছি। এগুলো কিন্তু আমাদের জন্য বিশাল ডিফিকাল্ট। আপনারা জানেন প্যান্ডামিকের আগেই কিন্তু আমরা চায়নার একটা ইস্যুর কারণে কিন্তু তখন আমরা আটকে ফেস গিয়েছিল, করতেছিলাম জি। কিন্তু ওই র ম্যাটেরিয়ালস। জি। তো আমার বিশ্বাস যে যেভাবে আমরা সবাই কিন্তু খুব সোচ্চার এবং এখন কিন্তু এই প্যান্ডামিককে ফেস করে করে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। জি। যে কথাটা আপনি বললেন, আমাদের লোকাল যে জিনিসটা আছে আমাদের ব্র্যান্ডিং আমাদের করতে হবে, নিজস্ব ব্র্যান্ডিংটা আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল আমরা সেল করতে পারবো, Exactly. এবং তখন কিন্তু আমি আমার প্রাইস চাইতে পারবো, অবশ্যই। এবং দ্যাট শুড বি আওয়ার টার্গেট। অবশ্যই। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর জুবায়ের আহমেদ, আমি আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে হসপিটালগুলো এখন আমাদের তো আমরা এখন দেখছি যে হসপিটাল আরো অনেক বেশি দরকার আমাদের, এই যে বাইরের দেশে যে আমরা চিকিৎসা নিতে পারছি না, স্বাস্থ্যসেবা উন্নয়ন দরকার। তো সেক্ষেত্রে এই ডিজিটাইজেশন, আবার আমি ডিজিটাইজেশনের জায়গাতে আসবো, ডিজিটাইজেশনের জায়গাতে যদি আমরা আরেকটু ইমপ্রুভ করি, কিভাবে আমরা প্রত্যেকটা মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারি, স্পেশালি বাড়িতে গিয়ে, যেমন টেলিমেডিসিন যেটা আমরা ওভার ফোনে করছি, বা প্যারামেডিক সার্ভিসগুলো আমরা কিভাবে দিতে পারি, এই জায়গাগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি, আপনি একজন ডাক্তার হিসেবে যদি একটু। আমি মনে করি যে এটাকে আমরা এলাকা ভিত্তিক আমরা একটা ক্লাস্টার করতে পারি। আচ্ছা। যে এই এলাকার জন্য একটা সেন্ট্রাল অফিস থাকবে, যে অফিসের কাজ হবে যে এখানে লোকাল মানুষজন ফার্স্টেই এই যে কমিউনিটি ক্লিনিকগুলোর মতো, যে দে উইল ফার্স্ট গো টু দ্যাট কমিউনিটি ক্লিনিক, এবং সেই কমিউনিটি ক্লিনিককে তার বেসিক প্রয়োজনগুলো মেটানোর পরে, বেসিক উপদেশগুলো দেওয়ার পরে, সেই কমিউনিটি ক্লিনিকই তাকে কিন্তু কানেকশন করে দিয়ে দিবে রিলিভেন্ট ডায়াগনস্টিক সেন্টার এবং রিলিভেন্ট ডাক্তারের সাথে। এবং এটা কিন্তু শুরু হওয়া উচিত, এটা কিন্তু ফার্স্ট স্টেপ হওয়া উচিত, যে না ধানমন্ডি এরিয়ার এই রোড নাম্বার 2, 3, 4, 5 এর জন্য এই অফিস, 7, 8, 9, 10 এর জন্য এই অফিস, ঠিক এরকম করে যদি আমরা ক্লাস্টার করা শুরু করি, কয়েকটা পাইলট প্রজেক্ট হাতে নিয়ে, ওকে, দিস ক্যান বি এ স্টার্টিং ফার্স্ট স্টেপ, চমৎকার, যেটা ইনোভেশনের, ইট ক্যান বি অ্যান ইনোভেটিভ আইডিয়া। আরেকটা যেটা করতে পারি আমরা, যদি আমরা না করি, আপনি তো জানেনই কোনো ভ্যাকুয়াম কিন্তু কখনোই ভ্যাকুয়াম থাকে না, সামওয়ান উইল ফিল ইট আপ। বিদেশি উদ্যোক্তারা কিন্তু বসে আছে, সিঙ্গাপুরিয়ানরা এবং ইন্ডিয়ানরা, দে ওয়ান্ট টু গেট ইন অ্যান্ড দে ওয়ান্ট টু ওপেন নিউ হসপিটালস ইন বাংলাদেশ। তো আমি মনে করি ব্যক্তি উদ্যোগে বা ব্যবসায়ীদের উদ্যোগে আরও 2-3টি কিন্তু হাসপাতাল হওয়া দরকার, যাদের টার্গেট হবে লার্জ নাম্বার অফ পপুলেশনকে সার্ভিস দেওয়া উইথ লোয়ার কস্ট। খরচটা উঠে আসবে যদি লার্জ নাম্বার অফ কনজিউমার থাকে। অল্প মানুষের কাছ থেকে বেশি টাকা আদায় না করে অধিক মানুষের কাছ থেকে অল্প টাকা আদায় করলেও কিন্তু ব্যবসাকে ভায়াবল রাখা যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক চমৎকার কিছু অ্যাডভাইস আমরা আপনার কাছ থেকে শুনলাম। আমি অনুষ্ঠান শেষ করব সৈয়দ আলমাস কবির আপনাকে দিয়ে। আমি আবার প্রথম প্রশ্নের আবার ফিরে যেতে চাই যে এই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, বাংলাদেশে গুটি সংখ্যক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি এখন রয়েছে বা আরও আসার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু এই যে ইকুইটি ইনভেস্টমেন্টের জায়গা থেকে ব্যাংক লোন যেটা হচ্ছে, যে ব্যাংক লোন নিয়ে যে উদ্যোক্তারা যেভাবে ব্যবসাটা রান করতে পারে না, তার একটা টেনশন থেকে যায় যে আমাকে লোনটা পরিশোধ করতে হবে। ইকুইটি ইনভেস্টমেন্ট কিন্তু একটা বড় সাপোর্ট। তো এই জায়গাতে আপনারা বিদেশি বিনিয়োগকারীদের কিভাবে আকৃষ্ট করার জন্য কোনো কাজ করছেন কিনা? জি, আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন ভাবে সরকারের সাথে আসলে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করছি। সরকার, আপনি জানেন যে অলরেডি যে আমাদের হাইটেক পার্কগুলো হচ্ছে বা সফটওয়্যার টেকনোলজি পার্ক, সেখানে বেশ কিছু ইনসেন্টিভ ঘোষণা করেছেন বিদেশি ইনভেস্টরদের জন্য। সো সেটা নিয়ে আমরা আমাদের বিদেশি পার্টনারদের সাথে সবসময় আলোচনায় আছি। আমি আশা করব যে আমাদের যে ফরেন ইনভেস্টমেন্টগুলো, এগুলো আস্তে আস্তে বাড়বে এই হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোতে, এবং এই নতুন স্টার্ট আপগুলোতেও যখন তারা এই নতুন নতুন আইডিয়াস দেখবে, ইনোভেশন দেখবে, তখন কিন্তু এই এফডিআই গুলো, ফরেন ইনভেস্টমেন্ট গুলো বাড়বে। আমি একটা কথা বলে যে একটু শেষ করি, যেহেতু দুজনে এখানে আছেন, একজন আমাদের গার্মেন্টস ব্যবসায়ী এবং আমাদের স্বাস্থ্য খাতের ডাক্তার সাহেব, আমাদের বাংলাদেশে কিন্তু সামনে কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখব, এবং সেই চতুর্থ শিল্প বিপ্লবে কিন্তু অনেক অটোমেশন আমরা দেখব, অনেক চাকরিচ্যুত হবে অনেকেই। গার্মেন্টস ব্যবসায় একটা স্টাডি আছে এটুআইয়ের করা, যে বাই 2025 প্রায় 20 লক্ষ মানুষ চাকরি হারাবে। সো এরকম একটা প্রপোজাল দিতে চাই, যে সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মানুষগুলোকে আপস্কিল তো করতেই হবে, তাদের দক্ষতা বাড়াতে হবে অবশ্যই, কিন্তু সবাইকে করে কিন্তু তাদেরকে যেখানে জায়গা দেওয়া যাবে না, অনেককে কিন্তু রিস্কিলিং করাতে হবে, নতুন করে নতুন দক্ষতা শেখাতে হবে। উদাহরণস্বরূপ আমি বলছি যে যারা গার্মেন্টস কোম্পানি আছে, যে অনেক মেয়ে কিন্তু কাজ করে গার্মেন্টস কোম্পানিতে, তাদেরকে যদি আমরা বের করে নিয়ে এসে আমরা তাদেরকে কেয়ার গিভার বানাই, নার্সিং শেখাই, তাহলে কিন্তু
একটা এক্সিলেন্ট একটা রিহ্যাবিলিটেশন হলো, রিস্কিলিং হলো, কারণ বাংলাদেশে 1000 মানুষের জন্য একটা নার্স আছে। সো আমাদের কিন্তু অ্যাকিউট একটা শর্টেজ আছে। সো এইখান থেকে কিন্তু আমরা এই কাজটা করতে এখানে পারি। পর্যটন খাতেও কিন্তু আমরা একটা বিশাল Of একটা course. ভূমিকা রাখতে So, পারি। এইটা আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলতে চাচ্ছি যে এইটা একটু চিন্তা ভাবনা করা দরকার, সরকারের চিন্তা ভাবনা করা দরকার। বিজিএমই এর সাথে আমি এই ব্যাপারে কথা বলেছি এবং বিজেপির সভাপতির সাথে, উনিও খুব ইন্টারেস্টেড। সো এই ধরনের যেই মেয়েরা চাকরি হারাবে তাদেরকে আমরা কেয়ার গিভার বা নার্সিং এ যদি আমরা নিয়ে আসতে পারি, আমার মনে হয় এটাকে যদি অ্যাটলিস্ট একটা পাইলট প্রজেক্ট করা যায় খুব ভালো হয়। সো এই ব্যাপারে হয়তো আপনারা উদ্যোগ নিতে পারেন। চমৎকার। আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়ে এত সুন্দর সুন্দর কিছু অ্যাডভাইস এবং এত সুন্দর সুন্দর কিছু আইডিয়া দর্শকদের সাথে শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো শেষ করব। তবে তার আগে আমি বলতে চাই যে আমরা আমাদের বিজ্ঞ যে অতিথিদের কাছ থেকে যে অ্যাডভাইসগুলো শুনলাম, যে ইনোভেটিভ আইডিয়াগুলো আমরা শুনলাম, এগুলো যারা নীতি নির্ধারক আছেন বা দর্শক যারা শুনছেন আমাদের, তারা নিশ্চয়ই এগুলো আমলে নেবেন এবং এগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন। আগামী শিল্পলোক নিয়ে শীঘ্রই হাজির হব, ঢাকা ব্যাংক চেঞ্জ মেকার শিল্পলোক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।